আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের কেমিস্ট্রি বইয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, মৌলের ধারণা ও রাসায়নিকীকরণ অধ্যায়টা নিয়ে। এই অধ্যায়টা নিয়ে তোমাদের অনেকের অনেক ধরনের প্রবলেম। তো তোমাদেরকে আমি এই অধ্যায়টা আজকে আমার প্রথম লেকচার এবং এমন ভাবে তোমাদের সাথে পুরো অধ্যায়টা আলোচনা করব, তোমরা পুরো এই অধ্যায়ের উপর পিএইচডি করে ফেলবা। তো তোমরা ঝটপট ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বন্ধু বান্ধব যারা যারা আছে সবার কাছে আমার চ্যানেলটা শেয়ার করে দিবা, ঠিক আছে? এবং সবাইকে বলবো কি করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলো আজকে আমাদের আলোচনা প্রথম শুরু করব। প্রথম যে সংজ্ঞাটা দিয়ে আমি আমার আলোচনা শুরু করব তা হলো মূল কাকে বলে। তো মৌলের সংজ্ঞাটা বোঝার আগে তোমাকে বুঝতে হবে যে ভাই পরমাণু কোনটাকে বলা হয় আর অণু কোনটাকে বলা হয়। এক কথা হলো অণু বলতে বোঝানো হয় যে সকল পদার্থ অনেকগুলা একাধিক বা তার থেকে বেশি পরমাণু সমন্বয়ে গঠিত হয় তাদেরকে আমরা বলে থাকি অণু। আর অণু যে সকল পদার্থ সমন্বয়ে গঠিত হয় তাদেরকে আমরা বলে থাকি পরমাণু। যেমন ধরো আমি যদি বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড কার কার সমন্বয়ে গঠিত হলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হলো, ক্লোরিনের সমন্বয়ে গঠিত হলো। তো এগুলা হলো এক একটা কি পরমাণু, এগুলো এক একটা কি পরমাণু, আর এটা একটা কি অণু। যেমন ধরো হাইড্রোজেন, এই হাইড্রোজেন কার কার সমন্বয়ে গঠিত হলো, এই হাইড্রোজেনটা এই হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন H2টা মূলত হাইড্রোজেন প্লাস হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হলো। তাহলে এগুলাকে বলবো আমরা পরমাণু, আর H2টাকে আমরা কি বলে থাকবো, H2টাকে আমরা বলে থাকবো অণু। তো পরমাণুর ক্ষেত্রে আমরা বলে থাকবো পারমাণবিক ভর, এবং অণুর ক্ষেত্রে আমরা বলে থাকবো আণবিক ভর। আমি কিন্তু তোমাকে এখনো মৌলের সংজ্ঞাটা একটু বুঝাচ্ছি না, জাস্ট বললাম পরমাণু কোনটাকে বলা হয় আর অণু কোনটাকে বলা হয়ে থাকে। এবার একটা জিনিস বুঝো, খুব কুল মেজাজে বুঝো ভাই, আজকে তোমাকে এমন এমন জোস জোস কথা বলবো তুমি এগুলা দেখে পাগল হয়ে যাবা। কিরকম পাগল হবা দেখো। যেমন আমি তোমাকে যদি বলি কার্বন, এটা একটা কি পরমাণু। তো কার্বনের পারমাণবিক ভর কত বলতো? কার্বনের পারমাণবিক ভর হলো, কার্বনের পারমাণবিক ভর হলো কত? 12। তো তুমি এই কার্বনের পারমাণবিক ভর আমরা জানি, মুখস্থ জানি 12, যার পারমাণবিক সংখ্যা হলো 6। তো তুমি যদি কার্বনের পারমাণবিক ভরের সাথে তুমি যদি গ্রাম বলে দাও, কি বলে দাও, শুধু গ্রাম বলে দাও, তখন তুমি এটাকে 1 মোল বলতে পারবা। তার মানে তুমি কি বুঝলা ভাই, পরমাণুর ক্ষেত্রে পরমাণু যে ভর পাবো তার সাথে আমি যদি গ্রাম কথাটা বলে দিতে পারি তাহলে সেটাকে আমি 1 মোল বলতে পারবো। অর্থাৎ তুমি কিন্তু এখন চাইলে শুধু 12 বলে 1 মোল বলতে পারবা না, কিন্তু তুমি যদি 12 সাথে যদি গ্রাম কথাটা বলে দাও, মানে এরকম তুমি যদি বলো যে 12 গ্রাম কার্বন, যখন তার পারমাণবিক ভরের সাথে গ্রাম কথাটা বলতেছো, তো 12 গ্রাম কার্বন মানে আমরা এই কথাটা বলতে পারবো 1 মোল কার্বন। তাহলে ভাই কি বুঝলাম, আমরা এখান থেকে এই কথাটা বুঝলাম কোন একটা মৌলের যে পারমাণবিক ভর থাকবে, মানে পরমাণুর ক্ষেত্রে তার পারমাণবিক ভরের সাথে তুমি যদি গ্রাম কথাটা বলে দাও তখন তুমি এটাকে 1 মোল বলতে পারবা। এবার আরেকটা বিষয় দেখো, যেমন ধরো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এখন আর কিন্তু তুমি এটাকে পারমাণবিক ভর বলতে বলা যাবে না, কারণ এখানে শুধু একটা পরমাণু নাই, অনেকগুলো পরমাণু আছে। তার মানে এটাকে তুমি এটার ক্ষেত্রে এখন তোমাকে বলতে হবে কি আণবিক ভর। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর কত? হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর কত হবে বলো তো আমাকে একটু সবাই, একটু সুইট ভাষায় বলো। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 11। ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5। তুমি যদি যোগ করো তাহলে অ্যান্সার আসতেছে কত? 36 পয়েন্ট কত 5। তো তুমি যদি 36.5 বলো শুধু, এটা হবে না, কিন্তু তুমি যদি 36.5 এর সাথে যদি তুমি গ্রাম কথাটা বলে দাও তখন এই 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানে সহজ কথা ভাই তোমাদেরকে বুঝাই, পারমাণবিক ভর আর আণবিক ভর, এই পারমাণবিক ভর আর আণবিক ভরের সাথে তুমি যদি গ্রাম কথাটা বলে দিতে পারো তখন আমরা তাকে বলবো ওই পদার্থের কয় মোল? 1 মোল। কয় মোল? 1 মোল। তাহলে আমি এটাকে এই কথা অবশ্যই বলতে হবে 36.5 গ্রাম। তাহলে আমি কাকে সাথে মেনশন করছি? গ্রাম, গ্রাম। তো 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl সমান কয় মোল? 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমরা যদি তুমি আমাদের দুইটা কথা ভালোভাবে বুঝো তাহলে তোমার সংজ্ঞাটা বোঝা হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে বুঝলাম পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর, অণুর ক্ষেত্রে আণবিক ভরকে তুমি যদি গ্রামে প্রকাশ করো
তখন আমরা তাকে বলবো ওই পদার্থের কয় মোল, 1 মোল। এবার আমি সংজ্ঞাটার দিকে তাকাও। রাসায়নিক পদার্থের পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর, এই যে ভাই এটাকে বলা হয় পরমাণু, তার পারমাণবিক ভরকে, অথবা অণুর ক্ষেত্রে এই যে অনুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে, এই যে আমরা গ্রাম এককে প্রকাশ করলাম, গ্রাম এককে প্রকাশ করলাম, আচ্ছা এখানে লিখবো প্রকাশ, হ্যাঁ পরে বলা আগের কাজ প্রকাশ, প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের 1 মোল বলা হয়। তাহলে দেখো ভাই কার্বনের পারমাণবিক ভর কত, 12, বাট তুমি এই 12 কে গ্রামে প্রকাশ করতে হবে, তো 12 গ্রাম কার্বন সমান 1 মোল কার্বন। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর 36.5, কিন্তু তুমি যদি 36 পয়েন্টের সাথে যদি গ্রাম কথাটা বলতে পারো তখন সেটাকে তুমি বলবা কি 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। আশা করি ভাই আমরা সবাই মোলের সংখ্যাটা ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তার মানে আমরা এখান থেকে বুঝলাম এই কথাটা। যেমন ধরো আরেকটা আমি রিঅ্যাকশন যদি বলি, এটা মুছে ফেলি, যেমন পানির কথাটা আমি তোমার সাথে আলোচনা করি, পানি H2O, তো H2O এর তুমি এটাকে কি পারমাণবিক ভর বলতে পারবা না, কারণ এখানে তো আমার একটা পরমাণু না, এখানে আমার দুইটা পরমাণু সমন্বয়ে গঠিত, একটা হাইড্রোজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু। এখানে যদিও হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা, ওটা আমি বলতেছি না, আমার কথা হলো এখানে একটা পরমাণু নাই, এখানে দুইটা পরমাণু আছে, একটা হলো হাইড্রোজেন আর একটা কি অক্সিজেন। তাহলে এখন এখানে আমি পারমাণবিক ভর না বলি, এখানে আমাকে বলতে হবে কি বলতো, এখানে আমার বলতে হবে আণবিক ভর, কি আণবিক ভর, যেটাকে আমরা আণবিক ভর বলে থাকি নাকি, একটু ডং করে বলবো আণবিক ভর। তো H2 এর আণবিক ভর কত হবে, হাইড্রোজেনের হলো পারমাণবিক ভর 1 ইনটু হাইড্রোজেন কয়টা আছে বলতো, দুইটা, এখানে 2 লিখলাম, প্লাস অক্সিজেন আছে কয়টা, অক্সিজেনের পারমাণবিক ভর হলো কত 16, আর অক্সিজেন আছে কয়টা একটা, এক না লিখলেও চলে। তাহলে 2 প্লাস 16 সমান কত 18, মানে 18। এখন তুমি কিন্তু চাইলে তুমি যদি শুধু বলো 18H2O সমান 1 মোল, এটা হবে না, কারণ আমার সংজ্ঞার মধ্যে বলা আছে পরমাণুর বেলায় পারমাণবিক ভর, অণুর ক্ষেত্রে আণবিক ভরকে কোন এককে, গ্রাম এককে। খুব কঠিন ভাষা লিখছি, গ্রাম একক। এই গ্রাম এককে প্রকাশ করলেই আমরা ওই পদার্থের 1 মোল পাবো। তাহলে আমার এই 18 সাথে গ্রাম কথাটা বলতে হবে, তো এই 18 গ্রাম H2O, 18 গ্রাম H2O সমান কত 1 মোল H2O। আশা করি ভাই ক্লিয়ার। তাহলে মোল সংখ্যাটা সম্বন্ধে তারা সংজ্ঞায় কি বলছে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। ওকে, এবার আসি আমরা আমাদের নেক্সট পড়ায় আসি। তো নেক্সট পড়াটা আমাদেরকে বলতেছে যে দেখো সংজ্ঞার মধ্যে আমাদেরকে বলতেছে অ্যাভোগাড্রো সংখ্যা নিয়ে আলোচনা। অ্যাভোগাড্রো সংখ্যা কি বলছে, সংখ্যাটা একটু বুঝো ভাই। অ্যাভোগাড্রো সংখ্যা বলতে মূলত কোন পদার্থের 1 মোলে কতগুলো পরমাণু, অণু বা আয়ন থাকে সেই সংখ্যাকে নির্দেশ করে। সহজ কথা হলো অ্যাভোগাড্রো সংখ্যা বলতে বোঝানো হয় 1 মোল পরমাণু বা অণু বা আয়নের মধ্যে কতগুলো থাকে সেই সংখ্যাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। কিছুই বুঝো না, আচ্ছা একটু বুঝাচ্ছি দেখো। আমার একটা কথা লেখা আছে অ্যাভোগাড্রো সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়, n এর দ্বারা প্রকাশ করা হয়। এই অ্যাভোগাড্রো সংখ্যা একটা মান আছে, n এর সমান 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23t। এটা হলো অ্যাভোগাড্রো মান, ফিক্সড, মুখস্থ রাখতে হবে। তাহলে অ্যাভোগাড্রো মান কত 6.023 ইনটু 10 টু দি পাওয়ার কত 23t। এখন এটা অ্যাভোগাড্রো কিন্তু মান, এটা ফিক্সড মান, এটা কিন্তু ফিক্সড মান। এখন সংখ্যার মধ্যে বলতেছে 1 মোলে কতগুলো পরমাণু থাকবে বা অণু থাকবে বা আয়ন থাকবে সেই সংখ্যাকে নির্দেশ করে। এখন আমরা জানি একটা অ্যাভোগাড্রো সংখ্যা একটা ফিক্সড ভ্যালু, আর সেই ফিক্সড ভ্যালুটা হলো 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23t। তার মানে এখান থেকে আমরা বুঝলাম 1 মোল পরমাণুর মধ্যে এতটি, 1 মোল পরমাণুর মধ্যে এই অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে, 1 মোল অণুর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে, 1 মোল আয়নের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক কি থাকবে, আয়ন থাকবে। আমি একটু একটু এই কথাটা লিখে দিচ্ছি, তুমি একটু লেখো। 1 মোল পরমাণুতে 1 মোল পরমাণুতে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 কি থাকবে, পরমাণু থাকবে। 1 মোল পরমাণুতে এতটা পরমাণু থাকবে। আবার 1 মোল অণুতে এই এত সংখ্যক, সেম সংখ্যক অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 কি থাকে,
এতটি অণু থাকে এক মোলের মধ্যে। মাথা এগুলো কিন্তু ফিক্সড মুখস্থ। আবার এক মোল আয়নে 6.023 ইন্টু 10⁻23টি কি থাকবে, এতটি আয়ন থাকে। এতটি কি থাকে, এতটি আয়ন থাকে। এটা ভাই ফিক্সড কথা মুখস্থ। তাহলে এক মোল পরমাণুতে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে, এক মোল অণুতে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, এক মোল আয়নে এত সংখ্যক কি থাকে, আয়ন থাকে। তাহলে সহজ কথা হলো অ্যাভোগাড্রো সংখ্যা বলতেছে এক মোল পরমাণু, অণু বা আয়নে যতগুলো পরমাণু থাকবে বা অণু থাকবে বা আয়ন থাকবে, আর সেই সংখ্যাটাকে মূলত বলা হয় কি, অ্যাভোগাড্রো সংখ্যা। আর এই অ্যাভোগাড্রো সংখ্যাটা আমরা ফিক্সড মুখস্থ জানি, তা হলো 6.023 এই লাইনটাকে, এই তিনটা লাইন দিয়ে তোমাকে সবাই মুখস্থ রাখতে হবে। এক মোল পরমাণুতে এত সংখ্যক কি থাকে, পরমাণু থাকে। এক মোল অণুতে এত সংখ্যক অণু থাকে, মানে অ্যাভোগাড্রো সংখ্যক। এক মোল আয়নে এত সংখ্যক কি থাকে, আয়ন থাকে। এটা কিন্তু ফিক্সড মুখস্থ। এক মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, অণু বা আয়ন থাকবে। আশা করি কথাটা ক্লিয়ার। এবার আমরা শিখবো মোল কাকে বলে। মোলের আরেকটা সংজ্ঞা, মানে দুটো সংজ্ঞা। আগের পেজে একটা সংজ্ঞা শিখালাম, এখনকার পেজে একটা সংজ্ঞা। বলতেছে, আমরা তো আগে বুঝো ভাই, আগে এই কথাটা আমি তোমাকে আবার বুঝাই। আমি জানি ফিক্সড মুখস্থ, এক মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে, এক মোলের মধ্যে এক মোল আয়নের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন থাকে, এক মোল অণুতে অ্যাভোগাড্রো সংখ্যক কি থাকে, অণু থাকে। এখন এই মোলের সংখ্যার মধ্যে তাহলে তুমি ফিক্সড মুখস্থ জানতেছো, এক মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক সব থাকে, অণু, পরমাণু বা আয়ন। এখন এই মোলের সংখ্যা বলতেছে কোন পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 into 10⁻23টি পরমাণু, অণু বা আয়ন থাকে, সেই পরিমাণকে ওই পদার্থের মোল বলা হয়। তা তুমি তো একটু আগেই জানছো এক মোলের মধ্যে কি থাকে, এত সংখ্যক পরমাণু, অণু বা আয়ন থাকে। এখন তারা সংখ্যাটা ঘুরে বলতেছে যে যতটুকু একটা পদার্থের যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, অণু বা আয়ন থাকে, সেই পরমাণুকে, সেই পরিমাণকে কি বলা হয়, ওই পদার্থের এক মোল বলা হয়। মানে বুঝাতে চায়, তারা চাইতেছে এই অ্যাভোগাড্রো সংখ্যক যত একটা পদার্থের যতটুকুর মধ্যে থাকবে সেটাকে এক মোল বলা হয়। ওকে, আর আমরা এই কথাটা একটু আগে মুখস্থ লিখে ফেললাম। এক মোল পরমাণুতে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে, এক মোল পরমাণুতে, এক মোল অণুতে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে, আর এক মোল আয়নে অ্যাভোগাড্রো সংখ্যক কি থাকবে, আয়ন থাকবে। সংখ্যাটা লেখার জন্য শুধু একটু বোর্ডটা খালি করে দিলাম যেন সংখ্যাটা লিখতে পারো। তাহলে আমরা এই পেজের মধ্যে তাহলে তোমাদের সাথে দুইটা সংখ্যা শিখলাম, একটা হলো অ্যাভোগাড্রো সংখ্যক, একটা হলো মোলের সংখ্যা। মোলের সংখ্যা তোমাদের সাথে দুইটা আলোচনা করা হলো, আগের পেজে একটা আলোচনা করা হলো, এখানে একটা আলোচনা করা হলো। দেখো এবার এখান থেকে আমরা কিছু জিনিস, আরো কিছু ডিটেইলস আলোচনা করব, খুব মজার জোস জোস কথা বলবো। একটু দেখো, আমি এই পাশে লিখে একটু দেখো। যেমন ধরো আমরা একটু আগে তোমাকে শিখালাম একটু ওই ফেজের মধ্যে, তো আমরা জানি কার্বনের পারমাণবিক ভর কত বলো তো, বা একটু আমাকে একটু বলো তো, কার্বনের পারমাণবিক ভর কত, 12। এখন তুমি এটাকে কি এক মোল বলতে পারবা না, তোমাকে সংখ্যার মধ্যে বলা আছে পারমাণবিক ভর বা আণবিক ভরের সাথে গ্রাম বলতে হবে। তাহলে তোমাকে এখানে এই কথা বলতে হবে, 12 গ্রাম কার্বন সমান 1 মোল কার্বন। ভাই মোল ওই বাংলা লিখলে হবে, ইংলিশে লিখলে হবে। ওকে, মানলাম 1 মোল কার্বন। আবার তুমি এই কথাটাও জানো 1 মোল কার্বনের মধ্যে বা 1 মোল কোন পরমাণুর মধ্যে বা 1 মোল কোন অণুর মধ্যে বা 1 মোল আয়নের মধ্যে আমার এই অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, অণু বা আয়ন থাকবে। তাহলে এখানে এই 12 গ্রাম কার্বন সমান 1 মোল কার্বন। আবার 1 মোল কার্বন, আচ্ছা ভাই এটা বলো তো পারমাণবিক, এটা পরমাণু না? তাহলে আমরা জানি 1 মোল পরমাণুর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে। তাহলে আমি এই কথা এখান থেকে বলতে পারি যে 6.023 ইন্টু 10⁻23টি কি থাকবে বলতো, এতটি পরমাণু থাকবে। আর লিখলাম না পরমাণু। তাহলে আমরা এখান থেকে এই কথাটা বলতে পারি যে 12 গ্রাম কার্বন সমান 1 মোল কার্বন। আবার 1 মোল কার্বনের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক কি থাকবে, পরমাণু থাকবে। আচ্ছা পরমাণু কি লিখবো? ওকে, লিখে দিতেছি নিচে। ওকে, লিখে দিলাম। তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা বুঝলাম। তাহলে আমরা সহজ করে যদি এই কথাটা আবার বুঝাই, আমরা জানি 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে, পরমাণুর বেলায় পরমাণু থাকবে, অণুর বেলায় অণু থাকবে।
এখন আবার কার্বনের পারমাণবিক ভর 12, তুমি যদি 12 সাথে গ্রাম বলে দাও তখন এটাকে আমরা 1 মোল বলি। তাহলে 12 গ্রাম কার্বন সমান 1 মোল কার্বন। আবার 1 মোল কার্বন সমান তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে। তাহলে এটাই কথা আমি লিখলাম। তাহলে তুমি কি, আচ্ছা একটা জিনিস কি তোমরা কি ছোটবেলা থেকে পড়ে আসো না, এ সমান বি, বি সমান সি, তাহলে বলতে পারি না এ সমান সি। তাহলে এই মানে এক কথা হলো এর সাথে বি থাকবে, বির সাথে সি থাকলে এর সাথে সি সম্পর্ক। ঠিক আছে তো? তাহলে এই 12 গ্রামের সাথে 1 মোল আছে, আবার 1 মোলের সাথে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে। তাহলে আমরা এই কথাটা এখান থেকে বলতে পারি যে 12 গ্রাম কার্বন সমান 6.023 ইনটু 10 টু দি পাওয়ার এতটি কি বলতে পারি, এতটি কার্বন পরমাণু বলতে পারি। এতটি কি বলতে পারি, এতটি, এটা এই কথাটা আমি এখান থেকে নিচে লিখি যে এতটি কি কার্বন পরমাণু। আমার কথা কি বোঝা গেল? তাহলে আমরা বুঝলাম 12 গ্রাম কার্বন, এই 12 গ্রাম কার্বনের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন পরমাণু থাকবে। আশা করি ভাই ক্লিয়ার, ক্লিয়ার, ওকে। এবার আসি আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো, এটা আশা করি সবাই খাতায় তুলে ফেলছো নাকি? ওকে, এবার আমরা শিখবো অণু দিয়ে। কি দিয়ে শিখবো বলতো? অণু দিয়ে। যেমন ধরো আমরা H2O এর, H2O এর আমরা একটা কি জিনিস জানি বলতো? আণবিক ভর জানি। তার আণবিক ভর কত? তার আণবিক ভর আমরা একটু আগে শিখলাম 18। কত শিখলাম? 18। তো এখন তুমি যদি শুধু 18 বলো, 18 সমান 1 মোল বলা যাবে না। তাহলে আমরা কি জানি 18 সাথে কি বলতে হবে বলতো? 18 সাথে গ্রাম বলতে হবে। তাহলে 18 গ্রাম H2O সমান বলতে পারি 1 মোল কি H2O। এবার আসি, তুমি আবার এটা জানো যে 1 মোল এটা কিন্তু অণু। এখন 1 মোল অণুর মধ্যে আমি লিখলাম 1 মোল অণুতে অ্যাভোগাড্রো সংখ্যা কি থাকে? অণু থাকে। তাহলে এই যে 18 গ্রাম পানি সমান 1 মোল, আবার এই 1 মোলের মধ্যে আমার অণু থাকবে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি H2O অণু থাকবে। কতটি অণু থাকবে বলতো? অ্যাভোগাড্রো সংখ্যক। সহজ কথা হলো, আমি ভাই তোমাকে এতটুকু বুঝালাম যে কোন একটা মৌলের পরমাণুর বেলা যে পারমাণবিক ভর অথবা অণুর বেলা যে আণবিক ভর, এটাকে আমরা গ্রাম এককে প্রকাশ করি। আর ওই গ্রাম এককে প্রকাশ করলে তখন আমরা এটাকে 1 মোল বলি। আবার আমরা জানি 1 মোলের বেলায়, পরমাণুর বেলায় অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে, অণুর বেলায় অ্যাভোগাড্রো সংখ্যক কি থাকে? অণু থাকে। তাহলে এখান থেকে আমি এই কথাটা আবার এখানে একটু আলাদা করে লিখতে পারি ওই ফর্মুলা অনুযায়ী। এ সমান বি এবং বি সমান সি হলে বলতে পারি এ সমান সি। তাহলে 18 গ্রাম H2O সমান অ্যাভোগাড্রো সংখ্যক পানির অণু 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি কি বলো? H2 অণু, H2 অণু। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার ভাই। তাহলে আমরা তোমাদের সাথে এই মোল নিয়ে যত ধরনের কথা আছে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আর মোল নিয়ে আশা করি সবগুলা বিষয় ক্লিয়ার। তাহলে ভাই আমি কি আলোচনা করলাম? মোল কি জিনিস শুরুতে বলছিলাম যে কোন একটা রাসায়নিক পদার্থের পরমাণুর ক্ষেত্রে তার পারমাণবিক ভর বা অণুর ক্ষেত্রে তার আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে আমরা মোল বা 1 মোল বলছিলাম। এরপরে আলোচনা ছিল অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা মূলত বোঝানো হয় 1 মোলের মধ্যে কোন পদার্থের 1 মোলে কতগুলো আয়ন থাকবে বা অণু থাকবে বা আয়ন থাকবে সেই সংখ্যা নির্দেশ করে। আবার মোলের আরেকটা সংখ্যা বলছি আমরা ভাই, দুটা যে কোনো একটা সংখ্যা তুমি প্রশ্ন পরীক্ষা আসলে লিখলেই হবে যে কোন একটা পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি পরমাণু, অণু বা আয়ন থাকবে তাকে আমরা 1 মোল বা শুধু মোল বলতে পারি। আশা করি আমার দুইটা সংখ্যা কি ক্লিয়ার। পরীক্ষাগুলো কিন্তু আসে অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে, মোল কাকে বলে, তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার আমরা শিখব যে নতুন পড়া, সেটা হলো অণুর আণবিক ভর নিয়ে আলোচনা করব। অণুর আণবিক ভর, আণবিক ভর কি জিনিস ভাই? আশা করি আমরা আণবিক ভর জিনিসটা ম্যাথ করতে করতে করে ফেলি অনেকগুলো বিষয়। তবে এখন আমরা যেহেতু আমাদের বইতে টপিকসটা আছে, একটু সংজ্ঞাটা আগে লিখলাম, লেখার পর এখন আমি তোমাকে বোঝাবো। বলা আছে কি, কোন অণুতে বিদ্যমান সকল পরমাণুর পারমাণবিক ভর যোগ করলে ওই অণুর আণবিক ভর পাওয়া যায়। কিভাবে? দেখো দেখো, এখন আমি যদি বলি Cl2,
তোমার কাছে আমার প্রশ্ন ভাই, Cl2 কি এটা কি অণু না পরমাণু? Cl2 মানে ক্লোরিন, দুইটা আছে, কখনো 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 দুইজন মিলে পরমাণু হয় না, দুইটা বা তার থেকে বেশি হয়ে গেলে এটাকে আমরা অণু বলে থাকি। কি বলে থাকি? অণু। তাহলে ক্লোরিন এখানে মূলত আসলে ক্লোরিন দুইটা আছে, তার মানে এটাকে বলতে হবে অণু। কি বলতে হবে? অণু। এখন পারমাণবিক ভর হিসাব করার নিয়ম কি দেখো, ক্লোরিন আছে কয়টা? দুইটা, এই যে 2 লিখলাম, ইনটু ক্লোরিনের পারমাণবিক ভর। ভাই আমরা ম্যাথ করার সময় তো আর ওই এত বাংলা লেখা লিখি না, আমি জাস্ট তোমাকে প্রথমে একটা বোঝানোর জন্য বাংলা লেখা লিখে দিতেছি। তাহলে এখানে ক্লোরিন আছে কয়টা দেখো, Cl2 দুইটা, এখানে 2 ইনটু ক্লোরিনের পারমাণবিক ভর। ক্লোরিনের কি? পারমাণবিক ভর। এখন আমরা ক্লোরিনের পারমাণবিক ভর কত জানি? 2 ইনটু ক্লোরিনের পারমাণবিক ভর হলো 35.5। তাহলে এটা যদি যোগ করি, ক্যালকুলেশন করলে 35.5 এর সাথে 2 গুণ করলে হবে 71। তাহলে Cl2 এর আণবিক ভর, ক্লোরিন Cl2 এর আণবিক ভর কি বলতো? আণবিক আণবিক ভর কত? আণবিক ভর হলো 71। ওকে, তার সঙ্গে আমাকে এটাই বলতেছে যে পরমাণুর পারমাণবিক ভর যোগ করলে। আচ্ছা, এখন আমরা ছোট্ট একটা দিয়ে বুঝালাম, যেমন ক্লোরিন Cl2, এখানে ক্লোরিন আছে কয়টা? দুইটা, 2 ইনটু Cl2 এর পারমাণবিক ভর। এখানে তুমি এছাড়াও এটাকে আরেকভাবে করতে পারো, ক্লোরিন প্লাস ক্লোরিন দিয়েও করতে পারো, কোনো প্রবলেম নাই। তো আমরা আগে এটা এভাবে বুঝালাম, এরপর আরেক কিছু উদাহরণ দিয়ে বুঝাই। আশা করি এই কথাটা এটা ক্লিয়ার, কিভাবে আমরা পারমাণবিক ভরটা বের করলাম। এবার আসি দেখো, যেমন আরেকটা উদাহরণ দিই, একটু মানে যৌগ রিলেটেড দিই, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংজ্ঞাটা একটু বুঝো, আমরা এটার সাথে বুঝবো। এখানে সংজ্ঞার মধ্যে বলতেছে যে সকল পরমাণুর পারমাণবিক ভর যোগ করলে, যেমন এখানে হাইড্রোজেন, তো হাইড্রোজেনের পারমাণবিক ভর, হাইড্রোজেন এর পারমাণবিক ভর, হাইড্রোজেন আছে কয়টা বলতো? একটা। এখানে এক আর লেখা দরকার নাই, বারবার এক লিখতে সময়, শুধু শুধু জাস্ট ফেস পুরানোর থেকে আমরা মূল কথা বলি যে হাইড্রোজেনের কি? পারমাণবিক ভর। আমি আবারও বলি, আমরা ম্যাথ যখন সমাধান করব তখন তো বাংলা লিখবো না, তোমাকে আমি একটু বোঝানোর জন্য শুরুতে লিখতেছি। তো হাইড্রোজেনের পারমাণবিক ভর, হাইড্রোজেন আছে কয়টা? একটা। এখানে এক গুণ আর দেই নেই, কি দিব? আচ্ছা দিলাম, তোমাদের মনে শান্তি আনার জন্য দিয়ে দিলাম, ইনটু এক। হাইড্রোজেন আছে কয়টা? একটা। প্লাস ক্লোরিনের পারমাণবিক ভর, এই যে Cl এর পারমাণবিক ভর, পারমাণবিক ভর, পারমাণবিক ভর ইনটু কত? এক। কারণ ক্লোরিন আছে কয়টা? একটা। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো এক, ইনটু হাইড্রোজেন আছে কয়টা? একটা, প্লাস ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5 ইনটু কত? একটা। তাহলে আমরা একের সাথে এক গুণ করলাম, যোগ 35.5। তো আমরা ক্যালকুলেশন করলে কত পাবো? 36.5। এটাই হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি? হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর এটা। আচ্ছা আমি এখানে শুধু HCl লিখলাম, হ্যাঁ আমরা মূলত এইখানে লিখে দিই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি? আণবিক ভর। কি? আণবিক ভর। আণবিক ভর কত? 36 কত? 36.5। আশা করি ভাই কিভাবে আমরা আণবিক ভর হিসাব করতে হয় আমরা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কিভাবে ক্লিয়ার হয়? আচ্ছা এখানে যদি সাজাই লিখি, তাহলে আমরা শুরুতে এই HCl না লিখে এইভাবে লিখি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর। হাইড্রোক্লোরিকের কি? আণবিক ভর। আণবিক ভর। ওকে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর। তাহলে কিভাবে? সংখ্যার দিকে তাকাও, কোন অণুতে, এই একটা অণু ধরো, পুরোটা অণুতে বিদ্যমান পরমাণুর পারমাণবিক ভর, এই যে হাইড্রোজেনের পারমাণবিক ভর সাথে কার? ক্লোরিনের পারমাণবিক ভরকে যোগ করলে যেটা পাবো সেটাকে আমরা তার আণবিক ভর বলে থাকি। এখন যদি তোমার হাইড্রোজেন থাকে দুইটা, তিনটা, চারটা, তাহলে তাদেরকে গুণ করে দিব। ক্লোরিন যদি থাকে তাহলে আমরা তাদেরকেও কি করে দিব? গুণ করে দিব। আশা করি ক্লিয়ার। ওকে ওকে, তোলা হয়েছে না? তোলা তো হলো। এবার আসি আমরা আরো একটা উদাহরণ বলি, যে আমরা পরীক্ষা আসলে আসলে এভাবে লিখবো না। পরীক্ষা আসলে কিভাবে লিখবো? যেমন আমি তোমাকে যদি প্রশ্ন করি যে ধরো এরকম আসলো যে H2O এর আণবিক ভর কত? H2O এর কি? আণবিক ভর কত? তো যখন আমাকে প্রশ্নে এরকম বলবে তখন আমরা কি করবো বলো? এখন আমরা সরাসরি লিখবো এভাবে, H2O এর আণবিক ভর। H2O এর কি? H2O এর আণবিক ভর। তো H2 এর আণবিক ভর, তো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? এক, লিখলাম এক,
এখন হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে এই যে H2 মানে দুইটা, এই যে 2 বসালাম, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16, 16 লিখলাম। আর অক্সিজেন আছে কয়টা? একটা, এক। তাহলে 2 যোগ 16 সমান কত? 18। তাহলে এটা হলো আমার H2O এর কি আণবিক ভর। আশা করি ক্লিয়ার। তাহলে এই কথাটা মূলত তারা বলতেছে সংখ্যার মধ্যে যে একটা অণুর ক্ষেত্রে তার পারমাণবিক ভরগুলোকে যদি যোগ করলে যেটা পাবো সেটাকে আমরা কি বলে থাকবো? সেটাকে আমরা আণবিক ভর বলে থাকবো। আরেকটা উদাহরণ তোমার সাথে আমি শেয়ার করি, সেটা ধরো কপার সালফেট 5 অণু পানি, এটা নিয়ে একটা আলোচনা করি। যেমন ধরো এটা বলি যে কপার সালফেট 5 অণু পানি দিয়ে বললাম যে এর আণবিক ভর কত? কপার সালফেট 5 অণু পানি এর কি আণবিক ভর, আণবিক ভর। এখন দেখো কিভাবে লিখবো, কপার সালফেট 5 অণু পানি এর আণবিক ভর কি লিখবো? এর আণবিক ভর। এবার বুঝো তো কপারের পারমাণবিক ভর কত? মুখস্থ রাখতে হবে 63 মানে 63.5। এই যে 63.5। কপার আছে কয়টা? একটা, প্লাস সালফারের কত? সালফার হলো 32, কারণ সালফারের পারমাণবিক ভর কত? 32। সালফার আছে কয়টা? একটা, প্লাস অক্সিজেন পারমাণবিক ভর কত? অক্সিজেন পারমাণবিক ভর হলো কত? 16। অক্সিজেন পারমাণবিক ভর কত? 16 ইনটু অক্সিজেন কয়টা আছে? এখানে আছে 4টা, আর দেখো 5H2O, 5H2O মানে 5H2 সামনেও আছে, 5 অক্সিজেনের সামনে আছে, তার মানে এখানে হলো অক্সিজেন 5টা আর এখানে 4টা, এখানে একটা 9, মানে 5 আর 4 কত? 9। সেইখানে জায়গা নেই, এখানে প্লাস দিয়ে লিখতেছি, প্লাস। এখন আসি দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর আমরা জানি কত? হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1 ইনটু হাইড্রোজেন আছে কয়টা? 5। এই দেখো এগুলো এদের সাথে কিন্তু এদের গুণের সম্পর্ক। কি সম্পর্ক? গুণের সম্পর্ক, গুণের সম্পর্ক। তাহলে 5 দুগুণে কত? 10। তাহলে হাইড্রোজেন আছে 10টা। এবার আসি আমরা জাস্ট ক্যালকুলেশন করি। 63.5 প্লাস 32 প্লাস 16 ইন্টু 9 সমান কত? 144 প্লাস 10 একে 10। ক্যালকুলেশন করি 63.5 যোগ 32 প্লাস 144 প্লাস 10 249 কত? 5। আশা করি ভাই ক্লিয়ার। আণবিক ভর কিভাবে বের করা হয় আমি মনে হয় তোমাদেরকে বুঝাতে পারলাম। কিভাবে বের করলাম? কপার পারমাণবিক ভর কত? 63.5। কপার আছে কয়টা? একটা, 1 গুণ, প্লাস সালফার পারমাণবিক ভর কত? 32 ইনটু সালফার আছে কয়টা? পুরোটার মধ্যে একটা, লিখলাম 1, প্লাস অক্সিজেন পারমাণবিক ভর কত? 16। অক্সিজেন আছে কয়টা? এখানে আছে 4টা, আর এই যে 5 কিন্তু অক্সিজেনের সামনেও আছে, তাহলে অক্সিজেন আছে 5টা যোগ 4টা কত? 9। তাহলে 16 ইনটু 9 প্লাস হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1 ইনটু হাইড্রোজেন আছে কত? এই যে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, এই 10। জাস্ট ক্যালকুলেশন করছি। এটাই হলো কপার সালফেট 5 অণু পানির কি আণবিক ভর। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে শিখে ফেললাম কিভাবে আমরা কোন একটা অণু থাকলে তার আণবিক ভর আমরা কিভাবে বের করা যায়, এটা আমরা শিখে ফেললাম। ওকে ওকে ওকে, মুছে ফেলি। হ্যাঁ, ঠিক আছে। এবার আসি আমরা নতুন পড়া যাব। খুব জোস পড়া ভাই, এগুলো তুমি যদি শিখে ফেলো তুমি এই অধ্যায়ের উপর পুরো পিএইচডি করে ফেলবা, পিএইচডি করে ফেলবা। এবার আসি আমরা অনেকগুলো জোস ম্যাথ করব। এখন আসি কথা বুঝো, আমাদের ম্যাথমেটিক্যাল মানে টার্ম শুরু হয়ে গেল। প্রশ্ন আমাকে বললো একটি H2O অণুর ভর কত। কখনো তোমাকে যদি ভর বলে বা তোমাকে অণুর সংখ্যা বের করতে বলে, যাই বলুক মাথায় রাখবো অলওয়েজ 1 মোল। মাথায় রাখবো অলওয়েজ কয় মোল? একটু মাথায় রাখবা, মাথায় রাখবো কয় মোলের হিসাব? 1 মোলের হিসাব। মাথায় রাখবো 1 মোলের হিসাব। মাথায় রাখবো কি? 1 মোলের হিসাব। এটা অলওয়েজ মাথায় রাখবা। আর আরেকটা কথা গুরুত্বপূর্ণ, আমরা 1 মোলের কাহিনী নিয়েই ম্যাথ শুরু করব। 1 মোল এর কাহিনী নিয়ে ম্যাথ শুরু করব। এগুলো ভাই একটু মজার মজার কথা আর কি। নিয়ে আমরা 1 মোলের কাহিনী নিয়ে কি শুরু করব বলো তো? ম্যাথ শুরু করব। ম্যাথ
শুরু করব। আরেকটা জোস কথা বলি, হ্যাঁ, যার মান বের করব, যাকে বের করতে বলবে তাকে ডান পাশে রাখবো, যাকে বের করতে বলবে তাকে ডান পাশে রাখবো। ভাই খুবই জোস কথা, তাকে ডান পাশে কি বলতো, তাকে ডান পাশে রাখবো। এইবার আসি, দেখো এই তিনটা কথা বলছি, কেন বলছি এখন তুমি বুঝবা, খুব জোস। আমাকে বলতেছে একটি H2O অণুর ভর কত, তাহলে আমাকে টি এর সাথে সম্পর্ক কার বলতো, ভরের। টি এর সাথে সম্পর্ক কার, ভরের। তাহলে আমাকে বলতেছে একটি H2O অণুর ভর কত, কার মান বের করতে বলছে বলতো, ভর। ভর যাকে বের করতে বলবে তাকে ডান পাশে রাখবো। তাহলে আমার এই হাতের ডান পাশ কে পাশ, তাহলে আমাকে যদি ভরের মান বের করতে বললো তাহলে মাথা রাখবো ভর আমাকে এই পাশে রাখতে হবে। বড় আমাকে কই রাখতে হবে, বড় আমাকে ওই পাশে রাখতে হবে। এখন আমরা মাথায় রাখবো এক মোলের হিসাব, আর আমরা এক মোলের কাহিনী নিয়ে ম্যাথ শুরু করব। মানে তোমাকে অণুর ভর বলো, অণুর সংখ্যা নির্ণয় করতে বলো, যেটাই বলো এই রিলেটেড আমার মাথায় রাখতে হবে আমি এক মোলের কাহিনী নিয়ে শুরু করব। তাহলে আমার এখন এখানে সম্পর্ক তৈরি করতে বলছে ভরের সাথে টি, মানে অ্যাভোগাড্রোর সংখ্যা। এখন তোমাকে দেখতে হবে এক মোল পানির ভর কত, আর এক মোল পানিতে কয়টা অণু আছে। তোমার প্রশ্ন আসতে পারে ভাই আমি কেন এখানে ভর আর কেন অণু নিয়ে কাজ করব, কারণ তারা আমাকে প্রশ্নে বলতেছে টি। এই যে টি বলতে মূলত এখানে অণুর বেলায় হলো অণু, পরমাণুর বেলায় হলো পরমাণু বোঝানো হয়, পরমাণুর সংখ্যা মূলত বোঝানো হয়। তাহলে আমার সম্পর্কটা বলতেছে কি, টি আর একটা হলো ভর। মানে আমাকে তারা অণু বা পরমাণুর সাথে ভরের সম্পর্ক হিসেবে তারা আমাকে করতে বলছে। আমার কথা কি বোঝা গেল? তাহলে আমাকে দেখতে হবে, এবার আমার মাথায় রাখবো অলওয়েজ কি, এক মোল, ম্যাথ শুরু করব এক মোল দিয়ে। তাহলে বলো তো, আচ্ছা এক মোল পানি সমান কত, তার এক মোল পানির ভর কত, এক মোল পানির ভর শিখালাম 18, কত 18। তাহলে আমি একটু এই পাশে লিখি, হ্যাঁ আমরা জানি, এটা তোমরা লিখবা আমি বুঝাচ্ছি, এক মোল H2O সমান কত, 18 গ্রাম H2O। আবার বলো তো এক মোল H2O এর মধ্যে কয়টা অণু থাকবে, অ্যাভোগাড্রোর সংখ্যক অণু থাকবে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার কত, 23 টি অণু। এতটি অণু থাকে আমরা জানি। এখন প্রশ্ন হলো ভাই আমরা এই গ্রাম আর অণু কেন বের করলাম, আমাকে প্রশ্ন টি বলছে আর ভর বলছে, এই কারণে আমার এদের সম্পর্ক তৈরি করতে হবে। আর আমি কি বলছি, ম্যাথ করার শুরুতে এক মোল নিয়ে কাজ করতে হবে। দেখো তো আমি কিন্তু এক মোল নিয়েই কাজ শুরু করলাম। এখন ডান পাশে কাকে রাখবো, অনুকে রাখবো না ভরকে রাখবো, নিশ্চিত যে আর মান বের করতে বললো তাকে ডান পাশ, যেহেতু আমাকে ভরের মান বের করতে বললো তার মানে আমি ভরটাকে ডান পাশে রাখবো। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এবার আসি আমরা এই কথাটা লিখবো, এই কথাটা আমরা লিখবো যে উত্তর, হ্যাঁ অ্যান্সার, অ্যান্স, হ্যাঁ আমার এক স্টুডেন্ট বলে কি অ্যান্স। তাহলে এভাবে লিখবো যে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি এতটি H2O অণুর, এতটি H2O অণুর ভর কত গ্রাম, কত গ্রাম, 18 গ্রাম। তাহলে এতটি পানির অণুর ভর, এতটি পানির অণুর ভর কত গ্রাম, 18 গ্রাম। কয়টি, অতএব একটি H2O অণুর ভর 18 বাই অ্যাভোগাড্রো সংখ্যকটা বসে দিব 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি। তাহলে এটাকে আমরা জাস্ট ক্যালকুলেশন করব, পরে ছিল কত 18, নিচে বসাবো 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার কত 23। তাহলে এটার অ্যান্সার আসতেছে 2.99 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি। আশা করি ক্লিয়ার। ওকে, এবার আসি আমাকে এই প্রশ্নটা কি বলতেছে, একটি কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত। তাহলে আমার মাথা রাখতে হবে এক মোলের হিসাব। এখন এক মোল কার্বন ডাই অক্সাইড মানে কত, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর, একটু আগে ভাই আমি তোমাকে আণবিক ভর বের করা শিখালাম। তো আমি একটু ভাষা লিখি,
কার্বন ডাই অক্সাইডের, হ্যাঁ, আণবিক ভর, এই সরিয়ার আণবিক আর এই ভর, হ্যাঁ। তো আণবিক ভর কিভাবে বের করবো? কার্বনের হলো কত? কার্বনের হলো 12 যোগ অক্সিজেন হলো 16 ইন্টু অক্সিজেন আছে কয়টা? দুইটা। তাহলে 12 যোগ 32 সমান কত? 44। তাহলে 1 মোল কার্বন সমান 44 গ্রাম। 1 মোল কার্বন সমান কত গ্রাম? 44 গ্রাম। আবার 44 গ্রাম কার্বন সমান 1 মোল। আবার 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যা কি থাকে? অণু থাকে। আমাকে কার মান বের করতে বলছে? ভর বের করতে বলছে। যেটাকে বের করতে বলবো সেটাকে আমরা ডান পাশে রাখতে হবে। তাহলে আমরা উত্তর লিখব যে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি CO2, এটা একটা যৌগ যেহেতু মানে অণু, অণুর ভর এতটি কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত গ্রাম? 44 গ্রাম। কয়টা বলছে? একটা। অতএব একটি কার্বন ডাই অক্সাইড অণুর ভর, তাহলে উপরে বসাবো কত? 44, নিচে বসাবো 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে আমরা মানটা জাস্ট বসে দিব। তো ক্যালকুলেশন করলে আসবে 7.30 ইন্টু 10 ইনভার্স কত? 23 টি। আশা করি আমরা ক্লিয়ার। ওকে, তাহলে আমরা একটা কার্বন ডাই অক্সাইড অণুর ভর কিভাবে বের করতে হয় আমরা বুঝে গেলাম। আর আমি যে এইখানে যে কথাগুলো লিখলাম ভাই খুবই গুরুত্বপূর্ণ, নোট আকারে তোমরা অবশ্যই খাতা লিখে রাখবা। যখন আমাকে যেটা মানে বের করতে বলে মাথা রাখবো 1 মোল, আর এরপর যার মান বের করতে বলবে তাকে আমরা ডান পাশে রাখবো, আর যাদের যাদের হিসাব করতে বলবো তাদের মধ্যে সম্পর্ক তৈরি করে আমরা ম্যাথ সমাধান করে ফেলবো। ওকে, এবার আসি আমরা নেক্সট ফেজে যাই। ওকে, তো এখন আমাকে প্রশ্ন বলতেছে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু আছে। তাহলে আমাকে এখন সম্পর্ক বলতেছে গ্রামের সাথে অণুর সম্পর্ক, আবার যেহেতু অণুর মান বের করতে বলতেছে তাহলে এটা আমার ডান পাশে থাকবে। কই থাকবে? ডান পাশে থাকবে। তো আমরা 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু আছে তো এটা হিসাব করব। আমি একটু আগে তোমার খাতায় লিখে দিয়েছিলাম, কি বললাম? যে আমরা 1 মোল হিসাব করব। কয় মোল হিসাব করব? 1 মোল। তো আমাকে দেখতে হবে 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান তার ভর কত, আর 1 মোল সালফিউরিক অ্যাসিডে কয়টা অণু আছে। তো আমরা তো ফিক্সড মুখস্থ অণুটা জানি, 1 মোল সালফিউরিক অ্যাসিডে অণু থাকে কয়টা? অ্যাভোগাড্রো সংখ্যক। আর এখন আমাকে দেখতে হবে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত। তো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? আমরা এটা মুখস্থ 98 জানি, তোমরা সবাই বের করে নিবা নিজেরা নিজেরা। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হলো কত? 98। আর আমাকে যেহেতু অণুর সংখ্যা বের করতে বলছে অণুটাকে আমরা ডান পাশে রাখবো, তাহলে আমরা বলবো এইভাবে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান, বা এটাও লিখতে পারি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে, বইয়ের ওদের মতো করে লিখলাম 98 গ্রাম সালফিউরিক, সরি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি কি আছে? সালফিউরিক অ্যাসিড অণু আছে। মানে আমরা তাদের ভাষায় লিখি, ম্যাথ যেভাবে বলতে চাইতেছে এতটি অণু আছে, এতটি অণু কি আছে। এখন প্রশ্ন আমাকে কয় গ্রাম বলছে? 1 গ্রাম। সুতরাং 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটা অণু থাকবে বলতো? উপরে বসাবো কত? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, আর নিচে কত বসাবো? 98 টি সালফিউরিক অ্যাসিড অণু আছে। তাহলে এবার আমরা এটা ক্যালকুলেশন করি। 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, নিচে বসাবো কত? 98। তো ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? পাবো 6.1459 ইন্টু 10 টু দি পাওয়ার 21 টি কি সালফিউরিক অ্যাসিড অণু আছে। আশা করি ক্লিয়ার। তো এই ম্যাথটা বাড়ি কাজ থাকবে কোশ্চেন নাম্বার 4 নম্বর কোশ্চেনটা, যে আমরা এখানে মুখে বলে দিই যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটা অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে,
অতএব 1 এর জন্য কত, 11 এর জন্য কত। আশা করি ক্লিয়ার। তবে এতটুকু মাথায় রাখবো, যার মান বের করতে বলবে তাকে আমরা ডান পাশে রাখবো, যার মান বের করতে বলবে তাকে আমরা ডান পাশে রাখবো। অনুর মান বের করতে বলছে, অনুকে ডান পাশে রাখবো। সম্পর্ক কার সাথে তৈরি করছে, গ্রামের সাথে, এখানে গ্রাম বাম পাশে, আর যার মান বের করতে বলবে তাকে আমরা ডান পাশে রাখবো। আশা করি এই ম্যাথটা সবাই ক্লিয়ার। ওকে, এবার আসি আমরা নেক্সট ম্যাথে আসি। নেক্সট কিছু বাংলা কথা আছে, একটু এগুলো মুখস্থ রাখা লাগবে। আমি এগুলো একটু লিখে রাখলাম ভাই, আমি যেভাবে লিখে রাখছি এগুলো সব খাতায় মুখস্থ রাখবা। প্রথম কথা হলো প্রমাণ অবস্থা কাকে বলে, সংজ্ঞাটা সরাসরি মুখস্থ। 0°C তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপকে একত্রে বলা হয় প্রমাণ তাপমাত্রা ও চাপ, বা একে আদর্শ তাপমাত্রা ও চাপ বলে, বা সংক্ষেপে আদর্শ বা প্রমাণ অবস্থা বলা হয়। এটা পূর্ণরূপ হলো এসটিপি, এটা সমান চিহ্ন হবে। এসটিপি পূর্ণরূপটা হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এসটিপি পূর্ণরূপ কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। তো আসলে মূলত এই প্রমাণ অবস্থা বলতে আমরা এসটিপি বলে থাকি মূলত। তো এসটিপি তে এখানে টেম্পারেচার কত, 0°C এবং তাপমাত্রা কত, 1 বায়ুমণ্ডলীয় চাপ। এই সংজ্ঞাটা সবাই তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে, এই সংজ্ঞাটা সবাই মুখস্থ রাখবা। এবার আসি মোলার আয়তন সংজ্ঞাটা, খুবই গুরুত্বপূর্ণ এবং জানার অনেক বিষয় আছে। মোলার আয়তন সংজ্ঞা কি বলতেছে, এক মোল গ্যাসীয় পদার্থ যে আয়তনটা দখল করবে তাকে ওই গ্যাসের মোলার, আমি বোর্ড ছেড়ে দিলাম লেখার জন্য, যে এক মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। কি বললাম, এক মোল একটা গ্যাস, এক মোল গ্যাস, ধরো এই 1 মোল গ্যাস রাখলাম, এই 1 মোল গ্যাসটা যতটুকু একটা পাত্রে যতটুকু আয়তন দখল করবে তাকে আমরা মোলার আয়তন বলবো। এবার আসি একটা গুরুত্বপূর্ণ কথা, এখানে এমসিকিউ তে প্রায় আসে এবং আমাদের ম্যাথের মধ্যে কাজে লাগবে। এসটিপি বা প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। খুবই গুরুত্বপূর্ণ, এটা ডিরেক্টলি এমসিকিউ তে আসবে বা আমার ম্যাথ করার সময় কাজে লাগবে। এসটিপি বা প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন হয় কত লিটার, 22.4 লিটার। ওকে ওকে, আশা করি সবাই খাতে তুলে ফেলছো। এবার আসি আমরা নেক্সট পেজ। ভাই এটা জাস্ট কিছু রিডিং পড়া ছিল, আমরা নতুন পেজ এখন চলে যাচ্ছি, আমাদের মূল কথায় আসি। ভাই এখন এই পেজটা হলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম শুরু করার জন্য আমার শুরু হয়ে গেল। আমরা এখন বের করব আসলে মূল সংখ্যা কতভাবে বের করা যায়। তোমাদের বইয়ের মধ্যে মূল সংখ্যা বের করা শিখালো 3টা, আর ভাই শিখাবো 4টা। কেন 4টা শিখাবো, ম্যাথ করতে করতে আমরা বুঝবো। দেখো প্রথমে আমাকে কি বলছে, বিভিন্নভাবে মূল বের করা শিখবো। যদি ভর দেওয়া থাকে, কি দেওয়া থাকে ভাই, এটা ডিরেক্টলি মুখস্থ করো। ভর দেওয়া থাকলে মূল সংখ্যা বের করার নিয়ম ভর ভর ভর। তাহলে ভর দেওয়া থাকলে মূল সংখ্যা বের করার নিয়ম হলো n = W/m। ভর দেওয়া থাকলে, আমি আবার বললাম, যদি কখনো তোমাকে প্রশ্নে ভর দেওয়া থাকে তখন মূল সংখ্যা বের করার সূত্র হলো n = W/m। একটা উদাহরণ বলি। এখন একটা প্রশ্ন আছে ভাই, W এর পরিচয় কি, W এর পরিচয় গ্রামের পরিমাণ, m এর পরিচয় আণবিক ভর, আর n দ্বারা আমরা মূল সংখ্যা বুঝি। কিছুই বুঝি না, একটা ম্যাথ করাই দেখো। কোশ্চেন নাম্বার 5 এর মধ্যে দেওয়া আছে, দেখো কত গ্রাম প্রশ্ন বলছে, প্রশ্ন আমাকে যত গ্রাম বলবে সেটা হলো W এর মান। প্রশ্ন আমাকে বলতেছে 5 গ্রাম অ্যামোনিয়ার মোল কত, তো প্রশ্ন আমাকে কত গ্রাম বলছে, 5 গ্রাম। তাহলে 5 গ্রাম যে বলবে এটা হলো W এর মান। এটা কার মান, W এর মান। তো আমরা এখানে লিখি, এখানে W সমান কত গ্রাম, W সমান 5 গ্রাম। আর M মানে হলো আণবিক ভর, M মানে কি, আণবিক ভর। তো নাইট্রোজেনের, অ্যামোনিয়ার আণবিক ভর কত, যেমন নাইট্রোজেন, আমরা একটু আগে তোমাকে আণবিক ভর বের করা শেখালাম। নাইট্রোজেনের আগে হিসাব করো, পারমাণবিক ভর কত, 14। নাইট্রোজেন আছে কয়টা, একটা, প্লাস, আর হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1, আর হাইড্রোজেন আছে কয়টা, 3টা। তাহলে 14 যোগ 3 সমান কত হলো বলতো, 14 যোগ 3 হলো 17। তাহলে এই অ্যামোনিয়ার আণবিক ভর হলো কত, 17। তাহলে মূল সংখ্যা বের করার সূত্র কি, মূল সংখ্যা বের করার সূত্র হলো n = W/m। তাহলে W এর মান কত গ্রাম, 5 গ্রাম। উপরে 5 বসালাম, আর নিচে আণবিক ভর, অ্যামোনিয়ার আণবিক ভর কত, অ্যামোনিয়ার আণবিক ভর কত, 17। তাহলে 5 কে 17 দ্বারা ভাগ করি, তো 5 কে 17 দ্বারা ভাগ করলে অ্যান্সার আসে কত, 0.29 মোল। তাহলে আশা করি আমরা, যদি ভর দেওয়া থাকে প্রশ্নে তখন আমরা মূল সংখ্যা বের করার সূত্র হলো n = W/m। ভাই আবার বলি, কি দেওয়া থাকলে, ভর দেওয়া থাকলে। প্রশ্নে কিভাবে বুঝবো, এরকম তোমাকে প্রশ্ন যখন গ্রাম বলে দিবে, 5 গ্রাম, 10 গ্রাম, 12 গ্রাম, একটা যোগ দিয়ে যদি বলে তার মূল সংখ্যা বের করার সূত্র কি, তার মূল সংখ্যা বের করার সূত্র হলো n = W/m। এখানে যেটা থাকবে এটাই হলো W এর মান, আর যেটা বলবে তার আণবিক ভরটা হলো বড় হাতের m এর মান। জাস্ট বসাই দিলে আমাদের কি হয়ে যাবে, মূল সংখ্যা বের করা হয়ে যাবে। আশা করি ভাই ক্লিয়ার। ওকে 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 ওকে, তুলে ফেলো, হ্যাঁ তোমরা অনেক ভালো, তুলে ফেলো। ওকে,
এবার আসি আমরা, যদি অণুর সংখ্যা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে মূল সংখ্যা বের করার সূত্র। যদি অণুর সংখ্যা দেওয়া থাকে, অণুর সংখ্যা দেওয়া থাকলে মূল সংখ্যা বের করার সূত্র হলো n ইকুয়াল টু এক্স বাই এন এ। তোমাদের বইয়ের মধ্যে এটাকে অন্যভাবে লিখছে, বাই যেভাবে লিখছে তোমরা এইভাবে খাতায় লিখে রাখো। এক্স আর এন এর মান কত, অ্যাভোগাড্রো সংখ্যা কত জানি আমরা, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তোমাদের বইয়ের মধ্যে এখানে এক্স না লিখে লিখছে এই n বাই এন এ। তো আমি, আমার কাছে মনে হলো না, আমি n বাই এন এ না লিখে এক্স বাই অ্যাভোগাড্রো সংখ্যা লিখবো, এক্স বাই এন এ। যদি অণুর সংখ্যা দেওয়া থাকে তাহলে মূল সংখ্যা বের করার সূত্র হলো সরাসরি টেকনিক হলো এক্স, এটা এক্স লিখলাম, হ্যাঁ, এক্স বাই এন এ। তো দেখো ভাই একটা উদাহরণ দেই, তাহলে আমি উদাহরণ দিলে তোমরা বেশি ক্লিয়ার হবে। আর এক্স এর পরিচয় কি, প্রশ্ন আমাকে যতগুলা অণু বলবে, আর এন এর পরিচয় কি, অ্যাভোগাড্রো সংখ্যা। যেমন 10টি কার্বন ডাই অক্সাইড অণুর মূল সংখ্যা কত, কার মান বের করতে বলছে, আমরা কিন্তু মূল সংখ্যা নিয়ে আলোচনা করি। তাহলে এন ইকুয়াল টু, যেহেতু আমাকে তারা 10টি কার্বন ডাই অক্সাইড অণু বলছে, 10টি 20টি 30টি, যখন তোমাকে এরকম টি বলবে বা অণুর সংখ্যা বলে দেওয়া থাকবে, তখন আমরা মূল সংখ্যা বের করার সূত্র হলো n ইকুয়াল টু এক্স বাই এন এ। তো আমরা সূত্র জানি কি, এক্স বাই এন এ মানে কি, অ্যাভোগাড্রো সংখ্যক সরাসরি মুখস্থ, 6.023 ইন্টু কি 10 টু দি পাওয়ার 23। তাহলে এক্স মানে কতটা অণু বলছে প্রশ্নে, যতটা অণু প্রশ্ন বলবে, 10টা অণু বলছে, তাহলে আমি উপরে বসাবো কত, 10, আর নিচে বসাবো অ্যাভোগাড্রো সংখ্যকটা 6.023 ইন্টু কত 10 টু দি পাওয়ার 23। তো ক্যালকুলেশন করলে আমি যে রেজাল্ট পাবো তাই বসাই দিব। তাহলে এটাই হলো আমার ম্যাথের হিসাব, 6.023 into 10 to the power 23। তো ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার আসবে কতটি, এত মোল কত। তো এটাকে যদি নরমাল, আচ্ছা মোল এভাবে রেখে দিই, 1.66 into 10 ইনভার্স 23 এত মোল। এটা হলো আমার হিসাব। তাহলে আমার মূল কথা কি বললাম, যখন তোমার কাছে অণুর সংখ্যা দেওয়া থাকবে, অণুর সংখ্যা দেওয়া থাকলে মূল সংখ্যা বের করার সূত্র হলো উপরে অণুর সংখ্যা বসাবো, উপরে অণুর সংখ্যা বসাই, নিচে কাকে বসাবো, অ্যাভোগাড্রো সংখ্যা বসাবো, অ্যাভোগাড্রো সংখ্যা বসাবো। যেমন 10টি কার্বন ডাই অক্সাইড অণু মূল সংখ্যা কত, n ইকুয়াল টু এক্স বাই এন এ। এই যত টি বলবো এটা হলো এক্স এর মান, আর নিচে সরাসরি অ্যাভোগাড্রো সংখ্যা বসাই দিব, বসালে যে রেজাল্টটা আসবে ওটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, নাকি না বুঝলে আমি তো অবশ্যই আছি, তুমি আমাকে আবার বলবো, আমি আবার বুঝাবো। একবার না বুঝলে আমি তোমাকে 1000বার বুঝাবো। তবে তোমরা বাবর ভাইয়ের ক্লাস থেকে মাস্ট বি তোমাকে এগুলো শিখে যেতেই হবে। কথা ক্লিয়ার? ওকে, তাহলে ওকে, এবার আমরা নেক্সট টপিকসে যাব। নেক্সট টপিকসে আমরা দেখো কি বলতেছে। নেক্সট টপিকসটা খুবই মনোযোগ দিবা। এবার দেওয়া আছে আয়তন, দেওয়া থাকলে কি করব, দেখো আয়তন। তো প্রশ্নে যদি কখনো তোমাকে আয়তন দিয়ে মূল সংখ্যা বের করতে বলে, তাহলে সূত্র হলো বি বাই 22.4 লিটার, বি বাই কত 22.4 লিটার। হ্যাঁ, ওকে। তো এখন আসি, দেখো প্রশ্নে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে আয়তনটা থাকতে হবে এসটিপি তে। তো আয়তনটা এসটিপি তে দেওয়া থাকবে। আরেকটা বিষয় মাথায় রাখবা, এটার বেলায় আয়তনটা যদি কখনো লিটার এককে দেওয়া না থাকে, তাহলে তোমাকে লিটার এককে বের করে নিতে হবে। তো দেখো একটা প্রশ্ন কি বলছে, এসটিপি তে 44.8 লিটার কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা বের করার সূত্র। তো যেহেতু তারা আমাকে লিটার বলছে, লিটার বলে দিলে তখন আমরা সূত্র বের করা জানি, সূত্র কি, বি বাই, সূত্র কি জানি 22 কত লিটার, 4 লিটার। তো বির মান কত লিটার প্রশ্ন বলে দিছে, প্রশ্ন আমাকে বলে দিছে 44.8, আর নিচে বসাবো কত 22.4, আর এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে কত মোল, 2 মোল। তাহলে আমরা এখান থেকে শিখে গেলাম, যদি প্রশ্ন তোমাকে আয়তন দেওয়া থাকে তখন মোল সংখ্যা বের করার সূত্র হলো বি বাই 22.4 লিটার। এখন একটা প্রশ্ন আসতে পারে ভাই অনেকের, আচ্ছা ভাই আমি কিভাবে বুঝবো আয়তন কোনটা দেখে বুঝবো? তো আয়তন চিহ্নের উপায়, তোমাকে প্রশ্ন হয় লিটার বলে দিবে, না হলে তোমাকে প্রশ্ন মিলিলিটার বলে দিবে, না হলে প্রশ্ন তোমাকে সেন্টিমিটার কিউব বলে দিবে, না হয় তোমাকে ডেসিমিটার কিউব বলে দিবে, না হয় তোমাকে মিটার কিউব বলে দিবে। তবে বিশেষ করে তোমরা 9, 10 এ লিটার এবং মিলিলিটারটাই বেশি পাইবা। তো লিটার বা মিলিলিটার দেখলে তোমাকে বুঝতে হবে আয়তন, লিটার বা মিলিলিটার দেখলে তোমাকে বুঝতে হবে কি আয়তন। তো আয়তন যদি কখনো দেওয়া থাকে তাহলে মূল সংখ্যা বের করার সূত্র হলো n ইকুয়াল টু b বাই 22 কত লিটার, 22.4 লিটার। আশা করি ক্লিয়ার। তো এই প্রশ্নটা যেমন বলছে এসটিপি তে 44.8 লিটার কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা কত, তো n ইকুয়াল টু b বাই 22.4। তো b এর মান কত 44.8, উপরে বসালাম, আর নিচে আমার তো সূত্রের 22.4 বসালাম, ক্যালকুলেশন কোশ্চেনে আমরা কত পেয়ে গেলাম, 2 মোল পেয়ে গেলাম। আশা করি ক্লিয়ার। তো আমরা তাহলে 3টা সূত্র শিখলাম। কখনো আমরা প্রথম সূত্রটা শিখছিলাম, যদি ভর দেওয়া থাকে তাহলে n ইকুয়াল টু w বাই m। যদি তোমার কাছে অণু সংখ্যা দেওয়া থাকে তখন আমরা n ইকুয়াল টু x বাই অ্যাভোগাড্রো সংখ্যক। যদি আয়তন দেওয়া থাকে তাহলে সূত্র শিখলাম কি n ইকুয়াল টু b বাই কত 22.4 লিটার। এবার আসি আমরা শিখবো নেক্সট পড়া
ওকে, একটা একটা প্রশ্ন শিখি দেখ, একটা প্রশ্ন আমাকে কি বললো যে 5 মোল, একটা মিনিট ওয়েট, হ্যাঁ ঠিক আছে, দেখো প্রশ্ন আমাকে বলতেছে কি 5 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থা আয়তন কত। তারা আমাকে প্রশ্নে কি বলছে দেখো, আমাকে তারা মোল সংখ্যার মান বলে দিল, আর প্রমাণ অবস্থায় তারা আমাকে আয়তন ভির মান বলে দিল, ভির মান বের করতে বললো। এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে, আচ্ছা আপনি তো ভাই আমাকে মূল সংখ্যা বের করার 3টে সূত্র শিখালেন, একটা ভরের সূত্র শিখালেন, একটা অনুসংখ্যার সূত্র শিখালেন, আর একটা শিখালেন কিসের বলতো, আয়তনের। এখন আমি এখানে মূল সংখ্যার কোন সূত্রটা অ্যাপ্লাই করব? তোমার কাছে প্রশ্নে মূল সংখ্যা দেওয়া আছে আর আয়তন বের করতে বললো, তো যা যা দেওয়া আছে তার সম্পর্ক, তাহলে যেহেতু মোল বলা আছে আর আয়তন হিসাব, তাহলে আমরা অ্যাপ্লাই করব n ইকুয়াল টু বি বাই কত লিটার, 22.4 লিটার। এখন আমাকে কার মান বের করতে বললো, আমাকে আয়তন ভির মান বের করতে বললো, তাহলে বি ইজ ইকুয়াল টু এন ইন্টু কত বসাবো, 22.4। তো এন এর মান কত বলছে প্রশ্নে, এন এর মান 5 বলছে, তো 5 ইন্টু কত, 22.4। তো তো 5 এর সাথে 22.4 যদি গুণ করি তাহলে কত আসে, 22.4 ইন্টু 5 সমান কত, 112। আর ম্যাথের শেষে অবশ্যই মাস্ট বি একক দিতে হবে, 112 লিটার। আশা করি ক্লিয়ার। কিভাবে ম্যাথ বের করলাম ভাই, আমাকে প্রশ্নে তারা মোলের কথা বলছে আর আয়তনের কথা বের করতে বললো। যখনই তোমাকে প্রশ্নে মোল বলে দিবে তখন আমাকে দেখতে হবে এই মোলের সাথে আয়তনের সম্পর্কটা আছে কিনা। হ্যাঁ আছে তো, n ইকুয়াল টু বি বাই 22.4 লিটার। তো আমি n ইকুয়াল টু বি বাই 22.4 বসালাম, ক্যালকুলেশন করছি, অ্যান্সার পেয়ে গেলাম। আমার অ্যান্সার কত লিটার, 112 লিটার। ওকে, এবার আমাকে প্রশ্ন বলতেছে আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু থাকে। আমরা জানি এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন, বা একটু ঠান্ডা মাথায় আনো, তা আমরা জানি কখনো যদি এরকম ম্যাথ দিয়ে যদি বলে অণু মান বের করার জন্য বা ভরের মান বের করার জন্য, তখন আমরা ম্যাথে আমি তোমাকে শিখালাম অলওয়েজ মাথায় রাখবো, আমরা কি অলওয়েজ আমরা মাথায় রাখবো যে 1 মোলের কাহিনী, কয় মোলের কাহিনী, 1 মোলের কাহিনী। তো এখন আমার 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু থাকে, তাহলে সম্পর্ক বলতেছে লিটার, সম্পর্ক বলতেছে কি লিটার, আর বের করতে বলছে কি অণু। আচ্ছা এবার তুমি মাথায় আনবা, আচ্ছা লিটারের সাথে মোলের কি সম্পর্ক আছে? হ্যাঁ আছে তো। আমরা জানি 1 মোল গ্যাসের আয়তন কয় লিটার, বলতো 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। 1 মোল গ্যাসের আয়তন কত লিটার, 22.4 লিটার। আবার আমরা জানি 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তো আমাকে যেহেতু প্রশ্নে লিটারের সাথে অণুর সম্পর্ক বের করতে বললো, তাহলে আমাকে অবশ্যই লিটারের সাথে অণুটাকে কানেকশন ঘটাই দিতে হবে। তাহলে আমি কি, আমার হিসাব হলো হচ্ছে সবসময় মাথায় রাখতে হবে শুরুতে কার হিসাব, শুরুতে মাথায় রাখতে হবে আমাকে যে 1 মোলের হিসাব। তাহলে আমরা এখান থেকে এই কথা বলতে পারি না যে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কত সংখ্যক অণু থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক, কারণ আমাদের হিসাব হলো 1 মোলের হিসাব। তো 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন 22.4 লিটার, আবার 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসে অণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি কি থাকে, কার্বন ডাই অক্সাইড অণু থাকে। কার্বন ডাই অক্সাইড কি থাকে, এতটি কার্বন ডাই অক্সাইড অণু থাকে। এবার আসি আমরা এখান থেকে কয়টা বলছে, 1 লিটার, অতএব 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে অণু থাকে কত, 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23, নিচে কত বসাবো, 22.4 এতটি কার্বন ডাই অক্সাইড কি থাকে, অণু থাকে। তো আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে যে রেজাল্ট আসবে তাই বসাবো। তাহলে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 বাই নিচে বসাবো কত, 22.4, সরি 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23, নিচে বসাবো 22.4, ক্যালকুলেশন করলে আসে 2.68 ইনটু 10 টু দি পাওয়ার 22 এতটি কার্বন ডাই অক্সাইড অণু, এতটি কার্বন ডাই অক্সাইড কি অণু। ওকে, আশা করি ক্লিয়ার। এখন আমাদের প্রশ্ন আসতে পারে আপনি এটা নিয়ে কেন কাজ করলেন, কারণ তারা আমাকে লিটার বলছে আর অণু সংখ্যা বের করতে বললো। আমরা জানি 1 মোলের মধ্যে কত লিটার থাকে, 22.4 লিটার। এবার 1 লিটারের জন্য বের করে ফেলবো। আশা করি ভাই ম্যাথটা ক্লিয়ার।
ওকে, যদি না বুঝে থাকো আবার বলবো, আমি ইনশাল্লাহ বুঝাবো। এখন প্রশ্ন আবার বলি, কেন 22.4 লিটার হিসাব করলাম? আমরা জানি আমাদের যত সম্পর্ক আছে সব সম্পর্ক হিসাব করবো 1 মোল নিয়ে। তো লিটারের সাথে সম্পর্ক অনুর। এবার 1 মোল গ্যাসের, 1 মোল গ্যাস সমান কত লিটার? 22.4 লিটার। আবার 1 মোল গ্যাসে কতগুলো অণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তো 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে এতটি অণু থাকে। এবার 1 লিটারে বাকিটা। আশা করি ক্লিয়ার। ওকে ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে খে একটু এটা বাড়াই দিলাম। খে। তো এবার আসি আমরা পরবর্তী পর্যায়ে যাই। এখন এই জিনিসটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া নাই বলতে ওইভাবে না, তবে এটা লাগবে। যদি কখনো তোমার কাছে আয়তন এবং ঘনমাত্রা দেওয়া থাকে, কি দেওয়া থাকে? আয়তন এবং ঘনমাত্রা। এখন ঘনমাত্রা চিনার উপায় কি? ঘনমাত্রা চিনার উপায় হলো শেষে, মানে নামের শেষে এম থাকবে, বড় হাতের এম, মোলারিটি। এটাকে বলা হয় মোলারিটি, আমরা সামনে শিখবো। বা তোমাকে আরেকটা জিনিস বলি দেখি, এই মোল পার লিটার, এই দুইটা জিনিস দেখলে তুমি বুঝবে এটা দ্বারা বোঝানো হয় ঘনমাত্রা। হয় বড় হাতের এম নাইলে মোল পার লিটার, হয় বড় হাতের এম নাইলে মোল পার লিটার। এটা দেখলে আমরা বুঝবো কি, এটা দ্বারা আমরা বুঝবো ঘনমাত্রা দেওয়া আছে। তো আয়তন এবং ঘনমাত্রা দেওয়া থাকলে মোল সংখ্যা বের করার সূত্র হলো, খাতা লিখে রাখো, n = s * b। s * কি? b। তো s মানে ঘনমাত্রা, b মানে আয়তন। মাস্ট বি, মাথা রাখতে হবে আয়তন অবশ্যই লিটার এককে থাকতে হবে। আয়তন কোন এককে থাকতে হবে? লিটার এককে থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। আয়তন কোন এককে থাকতে হবে বলো তো? আয়তন লিটার এককে থাকতে হবে, মাস্ট বি। n = মোল সংখ্যা বের করার সূত্র হলো n = s * b। s মানে ঘনমাত্রা, b মানে আয়তন। ভাই আমি ঘনমাত্রা কি দেখে বুঝবো? নাম শেষে যদি বড় হাতের m বা মোল পার লিটার থাকে তাহলে এটা দ্বারা আমরা ঘনমাত্রা বুঝবো। যেমন এই ম্যাথের মধ্যে দেখো তো 2 মোলারিটি বলছেন, এটাকে মোলারিটি বলা হয়। আমরা সামনে শিখবো, নেক্সট পেজে আমরা মোলারিটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, হয়তো এই ভিডিওতে না হলো নেক্সট ভিডিওতে। মোলারিটি, তো মোলারিটি মানে হলো ঘনমাত্রা। মূলত ঘনমাত্রাকে মোলারিটি দ্বারা প্রকাশ করা হয়। তো এটা দ্বারা বোঝানো হয় ঘনমাত্রা, এটা দ্বারা বোঝানো হয় আয়তন। তো আয়তন আর ঘনমাত্রা দেওয়া থাকলে মোল সংখ্যা বের করার সূত্র হলো n = s * b। s মানে ঘনমাত্রা, b মানে কি? আয়তন। এখন আমরা এই ফসলটা বলছি, যেমন ধরো 10 লিটার 2 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল কত? তো আমরা মোল সংখ্যা বের করার সূত্র জানি কি? n = কি জানি? n = s * b। তো প্রশ্নে কত মোলারিটি বলছে? 2 মোলারিটি বলছে। এই দেখো প্রশ্নে আমাকে 2 মোলারিটি বলতেছে। তো 2 মোলারিটি মানে তার ঘনমাত্রা কত? 2। এর এস এর জায়গায় বসাবো কত? 2। আর বি মানে আয়তন, কত লিটার আয়তন? 10 লিটার আয়তন। তো 10, তাহলে 10 দুগুণে কত? 20 মোল। আশা করি ভাই ক্লিয়ার। তাহলে আমি তোমাদের সাথে আজকের এই ক্লাসে মূলত মোল নিয়ে যত কথা আছে সবগুলো আলোচনা করলাম। মোল সংখ্যা বের করার আমরা তাহলে 4টা সূত্র শিখলাম। আমি আবার এই পাশে লিখে রাখি, দেখো n = একটা সূত্র শিখলাম W/m, আবার n = x বাই অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 × 10⁻23। আবার আরেকটা সূত্র শিখালাম n = b/22.4 লিটার। আবার আরেকটা সূত্র এখন শিখালাম n = s * b। আমরা এই মূল সংখ্যা সম্বন্ধে আমাদের বই 3টা আছে, বাট বাই শিখাবো কয়টা? 4টা। এই হলো আমাদের টোটাল মূল সংখ্যা নিয়ে যত ধরনের কথা ছিল আলোচনা করলাম। ম্যাথ যা ছিল তাও আলোচনা করলাম। এরপর যদি তোমরা যদি না বুঝে থাকো ভাইকে বলবো, ভাই তোমাকে আবার সমাধান করে দিব। আর আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। আল্লাহ হাফেজ।